হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা আরও কিছু মাইক্রোসফট ওয়ার্ডের টিপস অ্যান্ড ট্রিক্স দেখে নেব, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কাজের ক্ষেত্রে খুবই উপযোগী। আগের ভিডিওতেও আমি কিছু এরকম ধরনের অ্যাডভান্স টিপস আর ট্রিক্স দেখিয়েছিলাম। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। এই ভিডিওতেও আমি আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো যেটা আপনাদের কাছে খুবই উপযোগী। আরেকটি কথা, প্রতি ভিডিওতেও যেরকমভাবে বলছি এবারও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের লাইক আর কমেন্টের উপর বেস করে ইউটিউব যত সম্ভব আপনাদের কাছে ভিডিওগুলিকে পৌঁছে দেবে। তাহলে এই ভিডিওগুলির মাধ্যম দিয়ে আপনারা প্রচুর জিনিস জানতে পারবেন ঘরে বসে, অনলাইনে এবং অফলাইনে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। প্রথম সেটিতে আমরা চলে আসি, এটিকে বলা হয় স্পাইক কাট অ্যান্ড পেস্ট। আমার যতদূর ধারণা, যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন তাদের মধ্যে খুব বেশি সংখ্যক হলে 1 থেকে 2% লোক এই ব্যাপারটি জানেন। আপনারাও যদি না জানেন তাহলে কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দেবেন, না এই ব্যাপারটি সম্পূর্ণ আমাদের কাছে নতুন। তাহলে চলুন আমরা দেখে নিই স্পাইক কাট অ্যান্ড পেস্ট ব্যাপারটি কি। মনে করা যাক আমাদের কাছে কোনো একটি বড় প্যারাগ্রাফ আছে বা এরকম বড় কোনো একটা নামের লিস্ট আছে, এবং সেই নামের লিস্ট থেকে আমার 3 থেকে 4টি নাম বা তার বেশি নামকে আমার কাট করে আরেক জায়গায় নিয়ে গিয়ে পেস্ট করতে হবে। নর্মালি আমরা যেটা কি করি, নামটিকে সিলেক্ট করে আমরা কাট করে আমরা যেখানে পেস্ট করবার দরকার সেখানে গিয়ে আমরা পেস্ট করি। বাট এটাও একটু আলাদা ব্যাপার। আমার ধরা যাক এই নামটিকে আমি কাট করব, তার জন্য আমরা কি করলাম, এই নামটিকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল F3, দেখুন নামটি এখান থেকে কাট হয়ে গেল। আবার এই নামটিকে সিলেক্ট করলাম কন্ট্রোল F3, দেখুন এটিও কাট হয়ে গেল। আবার এখান থেকে আমি এই নামটিকে সিলেক্ট করলাম, প্রেস করলাম কন্ট্রোল F3। তাহলে এই নামগুলো কাট হয়ে গিয়ে ক্লিপবোর্ডের কোনো না কোনো জায়গায় এটি সেভ হয়ে রয়েছে। এইবার এই নামগুলোকে যদি আমরা পেস্ট করতে চাই, যা যেখানে পেস্ট করবো সেখানটা আমি কার্সারটিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা এখান থেকে কন্ট্রোলের সঙ্গে শিফট, তার সঙ্গে আমরা প্রেস করলাম F3, দেখুন 3টে নাম এখানে একবারে পেস্ট হয়ে চলে এসছে। তাহলে আমাকে আলাদা আলাদা করে কাট করে আবার পেস্ট করার দরকার লাগছে না। আপনাদের যদি এই ট্রিকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দেবেন, আর সঙ্গে একটি ভিডিওতে লাইকও দিয়ে দেবেন। নেক্সট ট্রিক সেটি হলো ভার্টিক্যাল সিলেকশন। অনেক সময় ধরা যাক আমাদের কাছে এরকম একটি নামের লিস্ট আছে, যেখান থেকে আমাকে ফার্স্ট নেমগুলি বা লাস্ট নেমগুলি আমাকে সম্পূর্ণভাবে আলাদা করতে হবে, অর্থাৎ কাট করে এখান থেকে নিয়ে যেতে হবে। ব্যাপারটি খুব ট্রিকি ব্যাপার MS ওয়ার্ডে এই ধরনের জিনিসটি করা, বাট আমরা 1 সেকেন্ডের মধ্যে এই কাজটিকে করে ফেলতে পারি। সেটিকে বলা হয় ভার্টিক্যাল সিলেকশন। কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দেবেন যে ট্রিকটা এখন দেখাচ্ছি সেটি আপনারা জানেন কিনা। তার জন্য আমাদের কি করতে হবে, যেখান থেকে আমরা মাউসটিকে ধরে রেখে যেখান থেকে সিলেকশন করব সেখানে মাউসটিকে নিয়ে গিয়ে কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে আপনাকে সেই জায়গাটিকে সিলেক্ট করতে হবে। দেখুন আমি খালি ফার্স্ট নেমগুলোই সিলেক্ট করছি, একদম পুরো ফার্স্ট নেমগুলোকে একবারে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল X, দেখুন এখান থেকে ফার্স্ট নেমগুলি সব চলে গেছে, এখানে দেখুন লাস্ট নেমগুলি রয়ে গেছে। এবার আপনার যেখানে দরকার, আমরা কোনো নতুন পেজে গেলাম, আমরা সেখানে গিয়ে যদি এটিকে পেস্ট করে দিই কন্ট্রোল V, তাহলে দেখুন কেবলমাত্র ফার্স্ট নেমগুলি ওখান থেকে আলাদা হয়ে এখানে আলাদা একটি পেজে চলে এসছে, লাস্ট নেমগুলো কিন্তু যেখানে ছিল সেখানেই রয়ে গেছে। তাহলে যদি এই ট্রিকটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তা এরকম ধরনের ভার্টিক্যাল সিলেকশন আমরা যদি কোনো প্যারাগ্রাফ নিয়ে কাজ করি বা কোনো নামের লিস্ট আছে যার আগে মিস্টার মিসেস এগুলো দেওয়া আছে, এগুলো বাদ দিয়ে আমরা খালি যদি নামটিকে নিতে চাই, অর্থাৎ ফার্স্ট নেমটিকে নিতে চাই বা যদি আমরা লাস্ট নেমটিকে নিতে চাই, তাহলে এই ধরনের সিলেকশন, এই ভার্টিক্যাল সিলেকশন আপনাদের ক্ষেত্রে খুবই উপযোগী। এবারে যে ট্রিকটি সেটি হলো শ্রিঙ্ক ওয়ান পেজ। অনেকের কাছে এটি হয়তো আপনারা প্রথমবার শুনছেন শ্রিঙ্ক ওয়ান পেজ ব্যাপারটি কি। যে আমরা দেখি এখানে উদাহরণস্বরূপ মনে করা যাক আমার এখান থেকে এরকম একটি প্যারাগ্রাফ আছে অনেক বড়, আমরা জাস্ট কি করলাম, এই প্যারাগ্রাফটিকে পুরো প্যারাগ্রাফটিকে কপি করলাম, কপি করে আমরা এখানে একটি নতুন ফাইলে নিয়ে গিয়ে আমরা এটিকে পেস্ট করে দিলাম। তাহলে এখানে এটি পেস্ট হয়ে চলে এলো। এবার এই যে প্যারাগ্রাফটি আছে, এই প্যারাগ্রাফটি দেখুন আমরা যখন এখান থেকে দেখছি তাহলে এই প্যারাগ্রাফটি দেখুন 2 পাতাতে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আপনারা এখানে প্যারাগ্রাফটি 2 পাতায় চলে এসেছে। কিন্তু আমরা যদি চাই যে সম্পূর্ণ প্যারাগ্রাফটিকে একটি পাতার মধ্যে নিয়ে আসবো, যে প্যারাগ্রাফটি যেরকম আছে সেরকমই থাকবে, জাস্ট এটি কি হবে, একটি পাতার মধ্যে সম্পূর্ণ যতগুলি প্যারাগ্রাফ আছে সেগুলি সব চলে আসবে, যাতে আমার প্রিন্ট করতে সুবিধা হয়। নতুবা প্রিন্ট করতে আমার কি করতে হবে, এটা 2টো পাতার মধ্যে ভাগ হয়ে প্রিন্ট হয়ে যাবে। তখন আমরা এই শ্রিঙ্ক ওয়ান পেজ এই ব্যাপারটি আমরা ব্যবহার করতে পারি। দেখুন আমি কিভাবে করছি, এখানে দেখুন মাই ট্যাব বলে এখানে আমি একটি ট্যাব তৈরি করে নিচ্ছি, এটা আপনারা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। এখানে দেখুন লেখা আছে শ্রিঙ্ক ওয়ান পেজ। প্রথমে আমরা কি করলাম, এখান থেকে যতগুলি প্যারাগ্রাফ আছে সব কটা প্যারাগ্রাফকে সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে ক্লিক করলাম শ্রিঙ্ক ওয়ান পেজ, এটিতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে পুরো প্যারাগ্রাফগুলি যতগুলি প্যারাগ্রাফ আছে সবকটি একটি পাতার মধ্যে চলে এসেছে, যেটি 2টি পাতার মধ্যে ছিল সেটি একটি পাতার মধ্যে চলে এসেছে। তার মানে আমাদের এটি প্রিন্ট করতে খুবই সুবিধা হবে পুরো জিনিসটি একটি পাতার মধ্যে চলে আসার জন্য। এবার এখানে আমরা যে নতুন ট্যাবটি তৈরি করেছি, যে মাই ট্যাব, এটিকে আমরা কিভাবে তৈরি করলাম, তার জন্য আমরা চলে আসলাম এখান থেকে ফাইল মেনুতে, এখান থেকে একদম নিচে চলে এলাম অপশনস,
অপশন শেষে আমরা এখান থেকে চলে আসলাম কাস্টমাইজ রিবন। কাস্টমাইজ রিবনে আসার পর এখানে দেখুন চুজ কমেন্ট ফ্রম, এখানে পপুলার কমেন্টস আছে, আমরা এটাকে জাস্ট করে দিলাম এখান থেকে অল কমেন্টস করে দেওয়ার পর এখান থেকে শ্রিঙ্ক ওয়ান পেজ এই ব্যাপারটি আপনাকে খুঁজে বার করতে হবে। এখানে দেখুন এটা সার্চ করে নিচ্ছি, এখান থেকে আমরা শ্রিঙ্ক ওয়ান পেজ, দেখুন এখান থেকে এই যে শ্রিঙ্ক ওয়ান পেজ এই যে ব্যাপারটি আছে এইখানটায় আমরা একটা নতুন ট্যাব বানিয়েছি, দেখুন ডান দিকে মাই ট্যাব নামক। কিভাবে টিকি তৈরি করতে হয়, জাস্ট এখান থেকে নিউ ট্যাবে ক্লিক করতে হবে, নিউ ট্যাবে ক্লিক করে এখান থেকে একটা দেখুন ট্যাব চলে আসছে, জাস্ট এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে বলতে হবে রিনেম করে এখানে একটি ট্যাবটির নাম দিয়ে দিলে এখানে একটি নতুন ট্যাব তৈরি হয়ে যাবে। এবার এই ট্যাবের আন্ডারে দেখুন নিউ গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে আপনাদের কি করতে হবে, এই যে শ্রিঙ্ক ওয়ান পেজ যেটি আছে সেটিকে এই গ্রুপের আন্ডারে অ্যাড করে দিতে হবে, তাহলে এখানে নতুন একটি ট্যাব এইভাবে তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এখানেও একটি ট্যাব বানিয়ে নিয়েছি, যে ট্যাবের আন্ডারে আমরা এখানে এই জিনিসটিকে সেট করে রেখে দিয়েছি। তাহলে আপনারা দেখতে পারলেন যে শ্রিঙ্ক ওয়ান পেজ এই জিনিসটি কিরকম সুন্দর। যদি আপনাদের এই ট্রিকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং নতুন ট্যাব তৈরি কিভাবে করতে হয় সেটিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটিও কমেন্টে লিখে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এবার চলে আসলাম পরের ট্রিকটিতে, এটিকে হলো স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিন ক্লিপিং। অনেক সময় আমরা কোনো বড় ডকুমেন্ট লিখছি বা বড় কোনো একটি বই লিখছি, সেখানে আমার কি করতে হয়, কিছু স্ক্রিন আমাকে ওই বইয়ের মধ্যে নিয়ে আসতে হয়, কিছু স্ক্রিনশট আমাকে এই বইয়ের মধ্যে দেখাতে হয়। নর্মালি লোকে কি করে থাকে, যেটা প্রিন্ট স্ক্রিন কিবোর্ডে আছে সেটিকে ব্যবহার করে থাকে, বা এরকম কোনো স্ক্রিনশট নেওয়ার কোনো সফটওয়্যার আছে সেগুলো ইউজ করে তারপরে স্ক্রিনশটগুলো নেয়। বাট এমএস ওয়ার্ড একটি নতুন ফিচার খুব সুন্দর অ্যাড করা হয়েছে, যেটার মাধ্যম দিয়ে আমরা স্ক্রিনশট এবং স্ক্রিনকে ক্লিপিং করে নিতে পারি। তাহলে প্রথমে আমরা এটিকে মুছে দিলাম। এবার এর জন্য আমাদের প্রথমে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে দেখুন এখানটায় লেখা রয়েছে স্ক্রিনশট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখন বর্তমানে যে স্ক্রিনগুলি আমার এখানে ওপেন আছে সেগুলি আমার এখান থেকে শো করে দিচ্ছে। আমি যদি এখান থেকে এই স্ক্রিনটিকে চাই তাহলে আমি এটিকে নিয়ে নিতে পারি। তাহলে দেখুন এই স্ক্রিনটি এখানটায় চলে এসছে। এরকম আমাদের সবকটি স্ক্রিন যদি চাই আমরা পরপর এখানটা এরকম করে অ্যাড করে দিতে পারি। বাট আমি যদি চাই যে এতটা নেবো না, আমি কিছুটা অংশ নেবো, যেটা একটু আগে আমাদের এখানে দেওয়া ছিল সেরকম ধরনের কিছুটা অংশ নেব। তার জন্য আবার এখান থেকে আমরা চলে এলাম ইনসার্ট ট্যাবে। এখান থেকে স্ক্রিনশটে ক্লিক করে নিচে এখানটা লেখা আছে দেখুন স্ক্রিন ক্লিপিং। যে ক্লিপিংয়ে ক্লিক করলে আমার লাস্ট এখানে এক্সেল ফাইলটি খোলা ছিল, আমরা এখান থেকে যতটুকু আমার দরকার সেখান থেকে আমি ততটুকু জায়গাকে সিলেক্ট করে নিলাম। দেখুন আমার ধরা জায়গা এতটুকু দরকার, এতটুকু জায়গাকে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার সঙ্গে সঙ্গে যতটুকু আমি সিলেক্ট করেছিলাম ততটুকু দেখুন আমার এই জায়গাটায় চলে এসে। এটা হলো স্ক্রিন ক্লিপিং। তাহলে আমরা স্ক্রিনশটও নিতে পারি, আমরা স্ক্রিন ক্লিপিংও নিতে পারি এমএস ওয়ার্ডের এই দুর্দান্ত ট্রিকটির মাধ্যম দিয়ে। এবার যে ট্রিকটি সেটি হলো ডকুমেন্টকে কম্পেয়ার করা। মনে করা যাক আমার কাছে একটি অরিজিনাল ডকুমেন্ট আছে এবং সেই ডকুমেন্টে আমি অন্য কারোর কাছে দিয়েছি কিছু এডিটিং করবার জন্য। সে সেখানে কি এডিটিং করেছে বা কি চেঞ্জ করেছে সেগুলোকে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে সেই ডকুমেন্টটি আমরা কম্পেয়ার করে দেখতে পারি যে কোন জায়গায় সে চেঞ্জ করেছে বা ভুলভ্রান্তি করেছে বা কিছু করেছে। তার জন্য আমাদের এখান থেকে ফার্স্টে চলে আসতে হবে এখানে রিভিউ ট্যাবে। রিভিউ ট্যাবে এসে এখানে কম্পেয়ার বলে যে অপশনটি আছে এখানটায় ক্লিক করে এখানে কম্পেয়ার, এখানে ক্লিক করার পর প্রথমে এখানে বলতে হবে অরিজিনাল ডকুমেন্ট। অরিজিনাল ডকুমেন্টের ক্ষেত্রে আমরা এখানটা ক্লিক করলাম, করে এখান থেকে আমরা ফাইলটিকে নিয়ে নিতে পারি। এখানে আমার দুটি ফাইল করা আছে, বা আমরা এখান থেকে যদি ব্রাউজারে ক্লিক করি সেখান থেকে আমরা নিয়ে নিতে পারি। আমরা এখান থেকে এই ফাইলটিকে নিয়ে নিলাম, আর রিভাইজ ডকুমেন্টে আমরা এখান থেকে নিয়ে নিলাম এই ডুপ্লিকেটটিকে। করার পর আমরা এখান থেকে জাস্ট ওকেতে যদি ক্লিক করি তাহলে দেখুন ও এখানে কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছে যে এটি হলো কম্পেয়ার ডকুমেন্ট, যে দুটির মধ্যে কোথায় কোথায় চেঞ্জিং হয়েছে। যে এখানে যেরকম দেখুন কিছু চেঞ্জ হয়েছে, লেখা স্টাইল চেঞ্জ হয়েছে, এখানে এটিকে মুছে দেওয়া হয়েছে। নিচে দেখুন এখান থেকে এই যে রেড কালার দেওয়া আছে এই প্যারাগ্রাফটিকে সে ডিলিট করে দিয়েছে, এবং কি চেঞ্জ হয়েছে এখানে বাদিকে রিভিশন সেটি দেখিয়ে দিচ্ছে। আর এখানে অরিজিনাল ডকুমেন্ট আর নিচে দেখুন রিভাইজ ডকুমেন্ট, অর্থাৎ ডুপ্লিকেট যে ডকুমেন্টটি সেই দুটো ডকুমেন্টের মধ্যে কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছে যে কোনটার মধ্যে কি চেঞ্জিং করেছে বা কি চেঞ্জিং হয়েছে। এরপরের যে ট্রিকটি হলো আমরা যদি এমএস ওয়ার্ডে কোনো ওয়ার্ডকে মুছতে চাই তাহলে আমরা কি করি, একদম ওয়ার্ডের লাস্টে কার্সারটাকে নিয়ে যাই এবং সেখান থেকে আমরা ব্যাকস্পেস কি প্রেস করে আমরা এরকমভাবে মুছতে থাকি। বাট আমরা যদি একবার এক একটি ওয়ার্ডকে মুছতে চাই তার জন্য আমরা একটি সুন্দর শর্টকাট কি ব্যবহার করতে পারি, সেটা হলো কন্ট্রোল ব্যাকস্পেস। দেখুন কন্ট্রোল ব্যাকস্পেস করছি, এক একটা করে ওয়ার্ড মুছে যাচ্ছে। এবার আরেকটি ট্রিক হলো এই ওয়ার্ডগুলোকে যদি আমরা রিটার্ন আনতে চাই তাহলে নর্মালি আমরা আন্ডু করে নিয়ে আসি, কন্ট্রোল জেড করে নিয়ে আসি। বাট আমরা যদি এখান থেকে অল্ট ব্যাকস্পেস এই কিটিকে প্রেস করি, দেখুন আমি অল্ট ব্যাকস্পেস এই কিটি প্রেস করছি, দেখুন একটা করে ওয়ার্ড আবার রিটার্ন করে চলে আসছে। তাহলে আশা করি এই ট্রিকটি আপনাদের খুবই কাজে লাগতে পারে। যদি কাজে লাগতে পারে তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার পরের যে ট্রিকটি হলো, মনে করা যাক আমরা এমএস ওয়ার্ডে একটি খুব বড় ডকুমেন্ট নিয়ে কাজ করছি এবং সেই ডকুমেন্টে আপনারা কিছু চেঞ্জিং করেছেন বা কিছু এডিটিং করেছেন। এবার সেই ডকুমেন্টের আপনারা কোন কোন জায়গায় এডিটিং করেছেন বা চেঞ্জিং করেছেন আপনি যদি সেগুলি খুঁজে বার করতে চান, নর্মালি সেটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে আমি এখানে এমনই একটি শর্টকাট কি দেখাবো যে শর্টকাট কিটির মাধ্যম দিয়ে আপনারা যেখানে যেখানে লাস্ট কোনো এডিট করেছেন বা রিভাইজড কোনো ডকুমেন্টকে কোনো কিছু রিভাইজ করেছেন সেখানে আপনারা
আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। যেরকম মনে করা যাক আমি এই ডকুমেন্টের মধ্যে কিছু জায়গা আমি একটু চেঞ্জিং করছি বা এডিটিং করে নিচ্ছি। যেরকম মনে করা যাক আমি এখান থেকে এই লেখাটিকে সিলেক্ট করলাম, এটিকে বোল্ড করলাম, কালার করে দিলাম। এখান থেকে আবার এই লেখাটিকে সিলেক্ট করলাম, এখানে বোল্ড করলাম, কালার করে দিলাম। এরকম যেখানে যেখানে দরকার আমি মোটামুটি কয়েকটা জায়গা আমি করে নিচ্ছি। মনে করা যাক এরকম 3টি জায়গাতে লাস্ট অফ অল আমি এটিকে করলাম। এবার এখানে রেখে আমরা যদি কিবোর্ড থেকে শিফট প্লাস F5 এই কিটি প্রেস করি, দেখুন যেখানে আমি শিফট প্লাস F5 প্রেস করলাম, দেখুন লাস্ট যেখানে আমি এডিট করেছি সেখানে চলে গেছে। আবার যদি শিফট F5 প্রেস করি তাহলে তার আগেরটিতে চলে গেল, আবার শিফট F5 প্রেস করলে আবার তার আগেরটিতে চলে গেল। এরকম ভাবে তো আমি তো চেঞ্জ করলাম, বা আপনি যদি কোনো কিছু মুছে দেন বা কোনো চেঞ্জিং করেন সেগুলো তো অটোমেটিক সেই জায়গাতে পৌঁছে যাবে এই শর্টকাট কিটির মাধ্যম দিয়ে। এরপরে যে ট্রিকটি হলো, ওয়ার্ডে যদি আমরা কোনো র্যান্ডম প্যারাগ্রাফ আনতে চাই তার জন্য আমরা ইকুয়াল টু র্যান্ড ফাংশনটি ব্যবহার করি। আপনারা সকলেই জানেন, আমি আগের ভিডিওতেও এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করে দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তবে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। তা এরকম র্যান্ডের মতনই আরেকটি ফাংশন ব্যবহার করা যায়, সেটা হলো ইকুয়াল টু LOREM, লোরেম ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এবার এখানেও আমরা বলতে পারি কতগুলো প্যারাগ্রাফ চাই, কমা কটা লাইনের চাই, সেটা আমরা এখানটায় লিখে দিতে পারি একই পন্থায়, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে এরকম 3টে প্যারাগ্রাফ চলে এসেছে। বাট এখানে যেটি এসে সেটি একটি অন্য ভাষাতে এসে, অর্থাৎ এই লোরেমের মাধ্যমে যে প্যারাগ্রাফগুলো আমরা আনতে পারি সেটি আসে ল্যাটিন ভাষাতে। আমরা যেরকম ইকুয়াল টু র্যান্ড দিলে সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আসে, এটা আসে ল্যাটিনে। এরপরের যে ট্রিকটি হলো, মনে করা যাক MS ওয়ার্ডে আমরা যখন কোনো কিছু টাইপ করি, ধরুন আমি এরকম কিছু টাইপ করলাম, বাট এখানে দেখুন তলায় একটি রেড লাইন চলে আসে। তা অনেক লোকে এটা খুব অসুবিধা ফিল করে যে এই রেড লাইনগুলো আসছে। আসলে ব্যাপারটি হলো এই রেড লাইনগুলো আমরা যখন কোনো কিছু টাইপ করি, ইংলিশে করুন বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করুন, তখন কম্পিউটারের যদি এটা বুঝতে না পারে, অর্থাৎ এটাকে যারা স্পেলিং চেক করে, স্পেলিংগুলি যদি বুঝতে না পারে তখন তার তলায় রেড লাইন চলে আসে। এবং অনেক সময় কি হয় যে আমাদের জানা শব্দ অনেক সময় থাকে না, তখন আসলে কি হয় ওয়ার্ডের এই ডিকশনারিতে হয়তো এই শব্দটি নেই, তার জন্য রেড লাইন চলে আসে। তার জন্য কি হয় অনেকের এই সময় কাজ করতে প্রচুর প্রবলেম হয় রেড লাইনগুলি থাকবার জন্য। কিন্তু আপনারা যদি চান যে রেড লাইনগুলি এখানে ওয়ার্ডের ডিসপ্লে হবে না, আপনারা নর্মাল যা ইচ্ছা টাইপ করুন না কেন, ওয়ার্ডের রেড লাইনগুলি ডিসপ্লে হবে না। তার জন্য আমরা কি করতে পারি, আমরা সরাসরি এখান থেকে চলে এলাম ফাইল মেনুতে, সেখান থেকে একদম নিচে চলে এলাম অপশনস। এবার এখান থেকে দেখুন প্রুফিং বলে যে ট্যাবটি আছে, আমরা সেটিতে ক্লিক করলাম, করার পর একদম নিচে চলে এলাম। এখানে দেখুন এক্সেপশনস ফর, এখানে লেখা আছে দেখুন হাইড স্পেলিং এরর্স ইন দিস ডকুমেন্ট অনলি, হাইড গ্রামার এরর্স ইন দিস ডকুমেন্ট অনলি। আমরা যদি এই দুটিতে টিক চিহ্ন করে দিই তাহলে এই ডকুমেন্টে স্পেলিং আর গ্রামার যে এররের তলায় যে লাইনগুলি দেখাচ্ছে সেই লাইনগুলি দেখাবে না, এগুলো হাইড থেকে যাবে। ওকে করে দিলাম। দেখুন এখান থেকে যে আমরা লিখছি, যখন এখানে উল্টোপাল্টা যাই লিখি না কেন বা অন্য কোনো কিছু লিখি যেটা কম্পিউটারে তো বুঝতে পারছে না, তার তলায় যে লাইনগুলি দেখাতো সেই লাইনগুলি কিন্তু এখন আর আসছে না। আবার যদি এটিকে ব্যাক করে আনতে চাই তাহলে আবার আমাদের যেতে হবে ফাইল মেনুতে, এখান থেকে অপশনস, এখান থেকে প্রুফিং, একদম নিচে এসে আবার এই দুটি টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে। তবে এটা খালি যে ডকুমেন্ট আপনার খোলা আছে তার জন্যই হবে, প্রত্যেক ডকুমেন্টে এরকম আলাদা আলাদা করে নিতে হবে। ওকে করে দিলাম, তাহলে দেখুন তলায় আবার লাইনগুলি ডিসপ্লে হয়ে যাচ্ছে। এবার চলে আসি পরের ট্রিকটিতে। MS ওয়ার্ডে আমরা যদি ক্যালকুলেটরের মতন কোনো ক্যালকুলেশন করতে চাই, ডাইরেক্টলি আমরা MS ওয়ার্ডেই সেটি করতে চাই, তাহলে আমরা সেটি কিভাবে করতে পারি? তার জন্য আমরা এখানে প্রেস করতে হবে প্রথমে কন্ট্রোল F9। দেখুন কন্ট্রোল F9 প্রেস করলে একটি কালি ব্র্যাকেটস চলে আসছে। এবার এই কালি ব্র্যাকেটস এর মধ্যে আমাকে টাইপ করতে হবে যে ক্যালকুলেশনটা আমি করতে চাই। তার জন্য আমাকে প্রথমে এখানে দিতে হবে একটি ইকুয়াল টু। এবার যা করতে চাই আমি, ধরুন আমি এরকম যোগ করতে চাই, তাহলে আমি সেটি লিখে দিলাম। লেখার পর আমরা যদি এখান থেকে কেবলমাত্র F9 কিটি প্রেস করি, দেখুন আমি এখান থেকে F9 কিটি প্রেস করলাম, তাহলে দেখুন এখানে অ্যান্সারটি সম্পূর্ণভাবে চলে এসছে। এছাড়াও আমরা যদি অন্য কিছু করতে চাই, যেটা মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সাবট্রাকশন, সেগুলো সবই আমরা এখানে করতে পারি। তার জন্য আবার আমাকে এখানে প্রেস করতে হবে কন্ট্রোল F9, আবার কালি ব্র্যাকেটস চলে এসছে। এবার এখানটা আমরা লিখে দিলাম, মনে করা যাক ইনটু। লেখার পর আমরা যদি এখান থেকে F9 কিটি প্রেস করি, দেখুন আমি এখান থেকে F9 কিটি প্রেস করলাম, তাহলে দেখুন এখানে অ্যান্সারটি চলে এসছে। আবার যদি আমরা এখানে প্রেস করি কন্ট্রোল F9 ইকুয়াল টু, আমরা এখানে একটা কিছু সংখ্যা দিয়ে দিলাম, ডিভাইডেড বাই এটা দিলাম। তারপর আমরা যদি আবার এখান থেকে F9 প্রেস করি, দেখুন আমি F9, তাহলে দেখুন এখানে ডিভিশনের অ্যান্সারটিও চলে আসলো। এবার ধরুন আমার এখানে টেবিল অলরেডি একটি তৈরি করে রেখে দিয়েছি আমরা। এবার এই টেবিলের আমরা এখানে সাম বার করতে চাই, যেটা এরকম ভাবে সাম হবে। তার জন্য আমরা কি করলাম, এখান থেকে প্রেস করলাম এই জায়গাতে সেলটিকে রেখে, মানে কার্সারটিকে রেখে আমরা এখান থেকে প্রেস করলাম কন্ট্রোল F9। এবার এর মধ্যে লিখে দিলাম ইকুয়াল টু সাম ব্র্যাকেটের মধ্যে। এবার যেহেতু লেফট সাইড সাম হবে, যদি এদিকে হয় লেফট, আমরা যদি এখানে কোনো সাম করি তাহলে উপরের দিকে করতে গেলে লিখতে হবে অ্যাভাব। আমরা যেহেতু লেফট করবো, আমরা এখানটা লিখে দিলাম লেফট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এইবার এখান থেকে আমরা যদি কেবলমাত্র F9 কিটি প্রেস করি, যেগুলো আমরা আগে করছিলাম, দেখুন আমি F9 কিটি প্রেস করছি, তাহলে দেখুন এখানে যোগফলটি চলে এলো। এবার বাদবাকিগুলোর ক্ষেত্রে আমরা কি করলাম, এখান থেকে জাস্ট এটিকে সিলেক্ট করলাম,
করে এটিকে কপি করলাম, কপি করে আমরা এই জায়গাগুলিতে পেস্ট করে দিলাম। বাট এখানে যখন আমরা পেস্ট করলাম দেখুন সব একই রেজাল্ট চলে আসছে। তখন আমরা কি করতে পারি, পার্টিকুলার যদি আমরা একটাকে করতে চাই তাহলে আমরা সেটিকে সিলেক্ট করলাম, করে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে করি আপডেট ফিল্ড, তাহলে দেখুন এটি আপডেট হয়ে গেছে। দেখুন এই ফিল্ডটি আপডেট হয়ে গেছে। বাট আমি যদি সবকটিকে একবারে করতে চাই তখন আমরা কি করতে পারি, সবকটিকে একসঙ্গে সিলেক্ট করলাম, করার পর আমরা যদি এখান থেকে F9 কিটি প্রেস করি, দেখুন আমি F9 কিটি প্রেস করছি, তাহলে দেখুন এখানে সবকটি একবারে আপডেট হয়ে গেছে। যেটা লেফটের এখানে প্রত্যেকটা লেফটের আপডেট করে এখানে যোগফলটি চলে এসছে। এইবার আমরা যদি এখান থেকে ওপরের এগুলো করতে চাই যোগ, তার জন্য আমরা এখানটা লিখে নিলাম, আবার লিখলাম কন্ট্রোল F9 ইকুয়াল টু সাম, ব্র্যাকেটের মধ্যে এখানটা লিখে নিলাম অ্যাভাব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এবারে আমরা এখান থেকে যদি আমরা F9 কিটি প্রেস করি, এখান থেকে আমরা প্রেস করলাম, তাহলে দেখুন এখানে অ্যাভাবের যোগফলটি চলে এসেছে সবকটা যোগ করে। আবার এটিকে আমরা কি করলাম, এটিকে সিলেক্ট করলাম, কপি করলাম, আর এই বাদ বাকি দুটি জায়গাতে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আবার এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, করে আমরা যদি এখান থেকে F9 কিটি প্রেস করি, দেখুন আমি F9 কিটি প্রেস করছি, তাহলে দেখুন এখানে অ্যাভাবের যে যোগফলগুলি আছে সেগুলি আপডেট হয়ে এখানটায় দেখিয়ে দিয়েছে। এইবার মনে করা যাক আমরা এক্সেলের মতন কিছু যোগ করতে চাই, যেরকম মনে করা যাক আমি এই সেলটিকে আর এই সেলটিকে যোগ করতে চাই, আমরা সেই যোগফলটি এখানটা রাখবো। এবার আমাদের এক্সেলের মতন এখানেও আমাদের হিসাব আছে, যেরকম এটি হলো কলাম এ, এটি কলাম বি, এটি কলাম সি, এটি কলাম ডি, এটি কলাম ই, আর ওই হিসাবে হলো এটি ফার্স্ট রো, এটি সেকেন্ড রো, এটি থার্ড রো, এটি ফোর্থ রো, ফিফথ রো, এটি হলো সিক্সথ রো। তার জন্য আমরা এখানটা কি করলাম, এখানটা প্রেস করলাম কন্ট্রোল F9 ইকুয়াল টু, এখানে প্রথমে আমরা করব এই বি কলামের 1 2 3 4 5 6 6 নম্বর রো, তার জন্য আমরা এখানটা লিখে দিলাম B6 প্লাস, আর করব এখানে ডি কলামের একদম লাস্টেরটি, তার জন্য এখানটা লিখে দিলাম D6। লিখে আমরা যদি এখান থেকে F9 প্রেস করি, দেখুন তাহলে এখানে এক্সেলের মতন আমার এখানে যোগ করে এখানটায় শো করে দিল। তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের যে ট্রিকগুলি দেখালাম এবং পূর্ববর্তী ভিডিওতেও যে ট্রিকগুলি দেখিয়েছি সেগুলি আপনাদের খুবই কাজে লাগবে। যদি কাজে লাগে বা যদি আপনারা এর থেকে কোনো উপকার পান তাহলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। বারবার একই কথা বলছি, আপনারা যত বেশি লাইক আর কমেন্ট করবেন তত বেশি ইউটিউব আপনাদের কাছে আমার এই চ্যানেলটিকে পৌঁছে দেবে, যাতে আপনারা এর থেকে অনেক কিছু জানতে পারেন বা শিখতে পারেন। তাহলে আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন, ধন্যবাদ।